কলেজের এক্সকারশনে পুরুলিয়া যাচ্ছিল কমলিকা। তবে সারা রাস্তা বাসে কারোর সাথে কোনো কথাই বলছিল না সে। রিয়া পাশেই বসেছিল। সে কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দিচ্ছিল মাত্র। অনেকক্ষণ লক্ষ্য করার পর রিয়া বলে উঠল, এই কি হয়েছে রে তোর? কথা বলছিস না কেন? কই, কিছুই তো হয়নি। কিছু তো হয়েছে। তোকে বড্ড আপসেট দেখাচ্ছে। তোর মতো একজন প্রাণবন্ত মেয়েকে এভাবে দেখতে ভালো লাগে না একদম। আসলে বাড়ির জন্য মন কেমন করছে। অনেকদিন বাবার কাছে যাইনি। ও এই ব্যাপার। তো এখান থেকেই ডাইরেক্ট বাড়ি চলে যা। তাহলেই হয়েছে। বাবা বলবে সামনে পরীক্ষা, কেন এলি? যদিও মনে মনে খুশি হবে, সেই যে গেছি আর তো যাইনি। তাহলে তো তুই সবই জানিস। কাকু মুখে এক বলবে আর মনে মনে আর এক। বাবা মায়েরা এমনই হয়। মায়ের কথা বড্ড মনে পড়ে রে। কি যে হলো হঠাৎ। 1 বছর আগেও সব ঠিক ছিল। এই তো এই সময় আমি বাড়ি গিয়েছিলাম। তারপর যে চলে এলাম, জানতামও না আর বাড়ি গিয়ে মাকে আর পাবো না। হঠাৎ করে যে কেন মা এভাবে চলে গেল, উত্তর খুঁজে পাই না। একজন সুস্থ মানুষ এভাবে। তারপর যে শেষ দেখা দেখতে গেলাম, আর চাইনি। তারপর আসলে বাড়ি গেলেই যে আরো মন খারাপ হয়। ওই বাড়িতে মায়ের এত স্মৃতি। প্লিজ কাকিমার কথা ভেবে এভাবে দুঃখ করিস না। এতে উনিই কষ্ট পাবেন। তার চেয়ে আনন্দে থাক, উনিও শান্তিই পাবেন। মায়েরা যে এমনই হয়। আচ্ছা আচ্ছা শোন না, তোর হেডফোনটা বের কর তো। চল তো দুজন একটু গান শুনি। রিয়া আর কমলিকা বেস্ট ফ্রেন্ড। তারা সবসময়ই একে অপরকে ভালো রাখার চেষ্টা করে। তখনকার মতো তো কমলিকার মুড ভালো করে দিল রিয়া। তবে কেমন যেন হয়েছিল কমলিকার মনটা। আসলে শুধুই যে মাকে নয়, আর একজনকেও যে খোঁজে তার চোখ আজও। তবে তার কথাটা মনেই রাখে সে। একটা চাপা কষ্ট যা কাউকে বলতে পারে না সে। এক্সকারশনের 2 দিন বেশ ভালোই কাটল। রিয়া সব সময় ভালো রাখার চেষ্টা করেছে তার বন্ধুকে। তবে যাবার আগের দিন ঘটল একটা ঘটনা। কমলিকা গভীর ঘুমে আচ্ছন্ন। রিয়াও পাশেই ঘুমোচ্ছিল। হঠাৎই একটা গন্ধে ঘুম ভাঙল কমলিকা। উঠে বসল সে। চারিদিক দেখতে লাগলো। এই যে তার চেনা গন্ধ। তবে এখানে কি করে? বিছানা থেকে উঠে বারান্দা, বাথরুম সব জায়গায় সে ঘুরে দেখল। কি অদ্ভুত, গন্ধটাও যেন তার সাথে সাথেই যাচ্ছে। আর তারপরেই এক পিছু ডাকে কেঁপে উঠল সে। কমল। এই নামে একমাত্র একজনই তাকে ডাকত, যে সব বন্ধন চুকিয়ে দিয়ে না জানি কোথায় চলে গিয়েছে। কমলিকা পিছনে তাকিয়ে দেখল যে কেউই নেই। তারপর মনে মনে বলল, এ কি শুনলাম আমি? আর এ তো সেই গন্ধ যেটা রিচুর গায়ে। কেন রিচু ছেড়ে তো দিয়েছে আমাকে, ভুলতেও দেবে না। চোখটা একবার বন্ধ করে নিল সে। তারপর হাতটা মুঠো করে চেপে রাখলো কিছুক্ষণ। তারপর বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ল। তবে মাঝরাতে সে তার মাকে স্বপ্নে দেখল। তার মা তাকে বলছে, একবার বাড়ি আয় মা, কতদিন আসিস না। আমার জন্য না হয় রিজুর জন্য আয়, ছেলেটা যে খুব ভালোবাসে তোকে। ঘুম ভেঙে ঘামতে লাগলো কমলিকা। এমন সময় আবার সেই ডাক তার যেন কানে এলো। কমল। আরো উত্তেজিত হয়ে উঠল কমলিকা।
রিয়া ঘুম ভেঙে কমলিকার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। কিরে কিরে, কি হলো? এমন করছিস কেন? মা এরকম কেন বললো? মা কি জানে না ও একটা বিশ্বাসঘাতক? আর আর কেন ওই ডাক আমি শুনছি বারবার? বলতে পারিস কেন? রিয়া কমলিকাকে মাথায় হাত বুলিয়ে বলল, ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবি? কার কথা বলছিস তুই? যার কথা এখনো কাউকে বলতে পারিনি, আর বলবো যখন ভাবলাম তখন না জানি কোথায় উধাও হয়ে গেল। কি? তুই কি কাউকে? হ্যাঁ, ভালোবাসতাম, আজও বাসি, আর যতদিন বাঁচবো ততদিন শুধু ওকেই ভালোবাসবো। আমার রিজু। ও ও কোথায় এখন? মানে উধাও হয়ে গেল বললি, ব্যাপারটা তো ঠিক। গ্রাম ছেড়ে পালিয়েছে, অথবা আমাকে ছেড়ে। ঠিক জানি না কেন এরকম করলো। মেবি আমার ভালোবাসায় খাচ্ছিল, তবে জানতেও চাই না, ভুলতে চাই ওকে, কিন্তু কই, আমি তো পারছি না। কেন কেন ওর গায়ের গন্ধ পাচ্ছি আমি, আর আর কমল এই নামে শুধু ওই ডাকতো আমায়। তাহলে এখানে এসে কেন এই ডাক শুনছি আমি? এবারে বুঝলাম তোর আপসেট থাকবার কারণ। কাকিমা মারা যাবার পর থেকেই দেখছি তুই ভীষণ ডিস্টার্ব থাকিস, তবে মাঝে মাঝে সেটা এক্সট্রিম লেভেলে কেন যায় সেটা এখন বুঝতে পারছি। আমার মনে হয় তুই ওর কথা একটু বেশিই ভাবছিস, তাই এসব। আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়, আর বাবার কাছে কদিন ঘুরে আয়, তুই ভালো লাগবে দেখিস। হোস্টেলে ফিরেই পরের দিনে ব্যাগ প্যাক করে কমলিকা বেরিয়ে পড়ল তার গ্রামের বাড়ি রঘুনাথপুরের উদ্দেশ্যে। বাবাকে কিছু জানালো না, ভাবলো সারপ্রাইজ দেবে। ভোর 6টায় বেরিয়ে প্রথম ট্রেন, তারপর বাসে করে পৌঁছতে প্রায় সকাল 11টা বাজল। বাড়ি ঢুকেই সে দেখল বাবা বাগানে বসে রয়েছে। আস্তে করে ডাক দিল, বাবা। মেয়ের আকস্মিক ডাকে চমকে উঠল নরেন্দ্রদেব। তারপর মেয়েকে দেখে চোখ ছলছল করে উঠল তার। মামুন, মারে, আয় মা, কতদিন পরে দেখলাম তোকে আমার। আয়। খুব মিস করতাম বাবা, তবে এখানে আসা মানে তো মাকে আরো মনে পড়বে, তাই বলে একা বুড়ো বাপটার কথা একটুও ভাববি না? তুই যারা আবার আর কে আছে বল? চোখের জল মুছে নরেন্দ্রদেব বলল, আচ্ছা, এবার হাত মুখ ধুয়ে আয়। জল খাবার খাবি তো? কিছুই তো খাসনি নিশ্চয়ই। দুপুরের খাবার খেয়েই তার মায়ের ঘরে গেল কমলিকা। মায়ের ছবির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মায়ের খাটে গিয়ে বসল। আর হঠাৎই গোপাল ঘরে ঢুকে বলল, আরে দিদিমণি, তুমি এ ঘরে কেন ঢুকেছ? কর্তা বাবু জানতে পারলে আমায় বকবেন। কেন গোপাল কাকা, এতে বকার কি আছে? আমি আমার মায়ের কাছে আসতেই পারি, এতে তোমাকে বাবা বকবে কেন? আসলে এই ঘর তো বন্ধই থাকে। সকালে পরিষ্কার করেছিলাম, তখন তালা দিতে ভুলে গেছি, তাই এখানে আমি শুধু পরিষ্কার করতেই ঢুকি, নয়তো এই ঘরে কোনোভাবেই কারোর প্রবেশ করার অনুমতি নেই দিদিমণি। কেন তা আমি জানি না, হয়তো মা ঠাকুরনের মৃত্যুর শোকেই কর্তা এমন বিধান দিয়েছেন। বেশ, বুঝলাম, তবে তোমার ভয়ের কোনো কারণ নেই। বাবা যদি জানতে পারে আমি ঠিক বুঝিয়ে দেব, তুমি এখন যাও। গোপাল আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। কমলিকা মায়ের ছবির কাছে গিয়ে সামনের চেয়ারে বসলো এবার। তবে ছবির ফ্রেমে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই সে খেয়াল করলো ফ্রেমের কাঁচটা
আস্তে আস্তে ভিজে যাচ্ছে যেন। ভালো করে দেখে যা বুঝল তাতে মনে হলো তার মায়ের চোখ বেয়ে যেন জল পড়ছে। ঠিক 2 চোখের পাশ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে, যেন তিনি কাঁদছে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সেই ছবির দিকে। তারপর ধরা গলায় বলল, তুমি কাঁদছো মা আমার জন্য? আমি ভালো আছি মা, আমার জন্য দুঃখ পেও না প্লিজ। যেখানে আছো সেখানে ভালো থাকো মা, খুব ভালো থাকো। আচ্ছা, আমি তোমার ঘরে এসেছি বলে তোমার তো কষ্ট হচ্ছে তাই না? আর আসবো না, কথা দিলাম মা, আর কখনো আসবো না আমি, এই চলে যাচ্ছি। কমলিকা কথাগুলো বলে চেয়ার থেকে উঠতেই যা দেখল, আবার থমকে বসে গেল সে। দেখল মুহূর্তেই সেই চোখের জল রক্তে পরিণত হয়েছে। চোখের দুপাশ দিয়ে যেমন জল গড়াচ্ছিল, সে একইভাবে এখন রক্ত গড়াচ্ছে যেন। কিন্তু কেন? আশ্চর্য হয়ে বলে উঠল সে, হে কি মা, তোমার চোখ দিয়ে জলের আকারে রক্ত গড়াচ্ছে কেন? কি দেখছি আমি? চোখটা ভালো করে মুছে আবার দেখল, তবে তখনও সেই একইভাবে রক্ত গড়াচ্ছিল। কেন এমন হচ্ছে তার কোনো ব্যাখ্যা পাচ্ছিল না সে। একটু ভয়ই পেল। এমন অলৌকিক ঘটনার সাক্ষী সে আগে কখনো হয়নি। তাড়াতাড়ি উঠে বাবাকে বলতে যাচ্ছিল, তবে কি যেন তার হাতটা চেপে ধরল। এই ছোঁয়া তার চেনা, এই যে তার মায়ের স্পর্শ। উত্তেজিত হয়ে সে বলে উঠল, মা মা তুমি কোথায় মা? তোমাকে অনুভব করতে পারছি, তবে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? সেই হাত ততক্ষণে তাকে ছেড়ে দিয়েছে, কারণ সেই স্পর্শ আর সে অনুভব করতে পারছে না। ঠিক তখনই মায়ের ছবির দিকে তাকিয়ে সে দেখল ফ্রেমের কোথাও আর কোনো রক্ত নেই, এমনকি জলও নেই। একদম স্বাভাবিকভাবেই দেওয়ালে টাঙানো রয়েছে ঠিক আগের মতোই। এক রাশ প্রশ্ন নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল কমলিকা। তারপর বেডরুমে গিয়ে 1 গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে পড়ল। তবে চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো মায়ের ফটো ফ্রেমের সেই জল গড়ানো, রক্ত গড়ানোর দৃশ্য। অস্থির হয়ে বারবার উঠে বসছিল সে। আবার 1 গ্লাস জল খেল। তারপর রিয়াকে ফোন করে সবটা বলল। সব শুনে রিয়া বলল, তোর কি মনে হয়, তুই ঠিক দেখেছিস? ওটা রক্তই ছিল। তা নয় তো কি, এত ভুল দেখবো? অতক্ষণ তাকিয়েছিলাম, সেই একই দৃশ্য দেখে গেলাম শুধু। কেন এসব দেখলাম বলতো? মা কি কিছু বলতে চাইছে আমায়? কিন্তু কি? দেখ, যদি তোর মনের ভুল না হয় আর তোর ধারণাই যদি ঠিক হয় যে কাকিমা তোকে কিছু বলতে চায় বা বোঝাতে চায়, তবে একটু অপেক্ষা কর। সময় হলে সবটা নিশ্চয়ই জানতে পারবি। আর এখন একটু এসব কথা না ভেবে ঘুমানোর চেষ্টা কর, বুঝলি? ভাবছি বাবাকে এসব বলবো কি না, মানে ঠিক হবে কি বলাটা? অযথা আবার টেনশন করবে। এখনই বলিস না, আর একটু অপেক্ষা কর। দেখ, হতেও তো পারে যে তুই ভুল ভাবছিস, মনের ভুল। তুই এখনো এটাই বলবি? তাহলে আর তোকে এসব বললাম কেন? ছাড়, আমি রাখি। আমার প্রবলেম আমাকে সলভ করতে হবে। সরি ফর ডিস্টার্ব। আরে 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 রেগে যাচ্ছিস কেন রে? শোন শোন আমার কথা। কমলিকা, কমলিকা, কমলি কমলি। কমলিকা ফোনটা কেটে দিয়ে আবার শুয়ে পড়ল। তবে বিষয়টা গভীরভাবে ভাবতে লাগলো। আর এরই মাঝে কখন যেন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। ঘর প্রায় অন্ধকার।
তাড়াতাড়ি আলোটা জ্বালিয়ে দেখল 7টা বেজে গিয়েছে। শালটা জড়িয়ে ঘর থেকে বেরোলো সে। বাগানে বসে তার বাবা নরেন্দ্রদেব তখন হুঁকো টানছিলেন। মেয়েকে দেখে বললেন, আয় আয় আয়, বস মা, বস এখানে। ভালো করে ঘুমিয়েছিস তো মা? খুব ক্লান্ত ছিলিস বুঝতে পেরেছি। এবার একটু চা খা। হ্যাঁ গোপাল, রতন, এই কে আছিস? এদিকে আয় তাড়াতাড়ি, একটু মামুনের জন্য চা করে দে বাবা। ব্যস্ত হয়ে উঠো না বাবা, আমি অপেক্ষা করছি। তুমি আগে একটা প্রশ্নের উত্তর দেবে প্লিজ। বল, নিশ্চয়ই দেব। মায়ের হঠাৎ কি হয়েছিল বাবা? আগেও জিজ্ঞেস করছি, তুমি বলেছো হার্ট ফেল, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু সত্যিই কি তাই? মানে কি বলতে চাইছিস তুই? তো সেটা নয় তো কি হবে? হঠাৎ করেই সেদিন বুকে ব্যথা উঠলো, আর তারপর কি জানি, ঠিক বিশ্বাস করতে পারি না। সব ঠিক দেখে গেলে আমার, দুদিনের মধ্যে হঠাৎ করে এভাবে। আরে হার্ট ফেল তো ওভাবেই হয়। সে জানি, আমাদের বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, তবে মায়েরটা যেন কিছুতেই মানতে পারি না বাবা। সে তো তুই মাকে ভালোবাসিস তাই। আর তুমি, তুমি ভালোবাসো না মাকে? আরে এ আবার কি বলতে হয় নাকি? কি সব অবান্তর কথাবার্তা বলে চলেছিস। আচ্ছা, অবান্তর বেশ, তবে বলো, মায়ের ঘর বন্ধ রাখো কেন? সে তো আসলে ওই ঘরে গেলে আমার মনটা কেমন লাগে। অনেকবার না অনেক কিছু ঘটেছে বুঝলি। কি ঘটেছে বাবা? সেসব থাক, আর ওসব শুনতে হবে না। তবে ওই ঘরে যাবি না। কমলিকা আর কিছু বলল না। ছাদের সিঁড়ির দরজা খোলা দেখে ভাবল কিছুক্ষণ ছাদে সময় কাটাবে। এক সময় এই সন্ধেবেলায় প্রতিদিন প্রায় 2-3 ঘন্টা তার বাধা টাইম ছিল গানের জন্য। ঘরে হারমোনিয়ামে গলা সেধে তারপর ছাদে গিয়ে খালি গলায় গান ধরত। একটার পর একটা গান প্র্যাকটিস করতো সে এই ছাদেই ঘুরতে ঘুরতে। আর সেই গান শুনেই তো একজনের হৃদয়ে জায়গা করেছিল সে। রিজওয়ান ওরফে তার রিজু, তার একমাত্র ভালোবাসা, যে কিছু না বলেই হঠাৎই তার জীবন থেকে চলে গেল। না কোনো ফোন, না কোনো চিঠি। কি যে হলো, আজও উত্তর খুঁজে বেড়ায় সে। ছাদে ঘুরতে ঘুরতে এই পুরনো কথাগুলোই ভাবছিল কমলিকা। আপন মনেই একবার গেয়ে উঠল, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে। এমন সময় হঠাৎই একটা দমকা হাওয়ায় শিউরে উঠল সে। অদ্ভুত ভারী একটা ঠান্ডা হাওয়া তার শরীরের ওপরে চাপ সৃষ্টি করছে, আর তার সাথেই একটা মিষ্টি গন্ধ, সেই চেনা গন্ধ যেটা পুরুলিয়াতেও সেদিন সে অনুভব করেছিল। চোখটা বন্ধ করে নিল সে। এমন সময় আবার সেই চেনা ডাক যেন ভেসে এলো তার কানে, কমল। না, আর কোনো ভুল নয়, এ তো রিজুর গলা। হ্যাঁ, তার রিজুরই গলা এটা। রোজ রোজ কোনোভাবেই ভুল হতে পারে না। সে যেন নিশ্চিত হয়ে গেল তার রিজুই তাকে ডাকছে। সে চোখ খুলে একবার চারিদিকে দেখল, তারপর বলে উঠল, কোথায় তুমি রিজু? কেন সামনে আসছো না? আর কত কষ্ট দেবে আমাকে? কি করেছি আমি, বলো, কি করেছি? সেই দমকা হাওয়া যেন এক নিমেষেই সেখান থেকে চলে গেল, সাথে সেই চেনা গন্ধটাও।
কমলিকার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনে মনে বলল, কেন কেন তোমাকে এভাবে ফিল করছি আমি? তুমি কি তবে আর... এমন সময় নিচ থেকে চিৎকার শুনতে পেল সে। ছুটে গেল তাড়াতাড়ি। দেখলো বাবার ঘরের সামনে সবাই দাঁড়িয়ে। ভিতরে গিয়ে দেখলো তার বাবা খাটের এক কোনায় চবুথবু হয়ে বসে রয়েছেন। মেয়ে সামনে আসতেই উনি বললেন, আসিস না আমার কাছে, হ্যাঁ একদম আসিস না, একা ছেড়ে দে আমাকে, যাই ঘর থেকে বেরিয়ে যাও সবাই, যাও বেরিয়ে যাও ওখান থেকে, একা বেরো ওখান থেকে। কমলিকা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নরেন্দ্রদেবের মুখের দিকে। বাবার এমন রূপ সে আগে কখনো দেখেনি। কিছুই বুঝল না সে। তবুও বারবার এক কথা বলাতে সে ঘর থেকে বেরিয়ে যাওয়াই ঠিক মনে করল। তারপর বাইরে বেরিয়ে গোপাল কাকাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবার? এরকম অদ্ভুত আচরণ করছে কেন? এরকম তো আগে কখনো... আগে দিদিমণি, মা ঠাকুরনের চলে যাবার পর থেকেই উনি মাঝে মাঝেই এমন করেন। কি হয় জানি না, তবে কেমন যেন এ তো কিছুই না। অনেক সময় তো খাটের তলায় ঢুকে বসে থাকেন, যতই চেষ্টা করুন বেরোবেই না। আর মুখে বলেন আমার কিছু হবে না। আসলে মা ঠাকুরনের মৃত্যুটা উনি কিন্তু কিছুতেই মেনে নিতে পারেননি। প্রচণ্ড শোক পেয়েছেন হয়তো, তাই অথবা এও হতে পারে কোনো অশরীরই ওনাকে ভর করে। নয় এমন অদ্ভুত ব্যবহার তো কাম্য নয়। এক কথায় কর্তা ভালো নেই গো, তুমি এবার দেখে নাও। সেটা এখন বলছো? আমি এসে নিজের চোখে দেখলাম তাই। নয়তো এতদিন তো কিছুই জানতাম না। কিছু জানাওনি আমাকে। এখানে না আসলে তো আজও জানতে পারতাম না যে বাবা এতটা অসুস্থ। ইনফ্যাক্ট এই ঘটনার আগে অব্দিও বুঝিনি। আচ্ছা, পরে এই ব্যাপারটা নিয়ে ভাবছি। একটা সিদ্ধান্ত নিতে হবে। ঘরে গিয়ে একবার দেখি বাবাকে। কমলিকা ভিতরে গিয়ে দেখলো তার বাবা কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে। আস্তে করে ডাক দিল একবার, বাবা এখন ঠিক আছো? কি হয়েছিল তোমার? নরেন্দ্রদেব আস্তে আস্তে চোখ খুললেন। তারপর বললেন, ঠিক আছি মা, তবে কতদিন থাকবো আমি তা জানি না। তিলে তিলে এভাবেই শেষ হতে হবে আমাকে। কেন বাবা এরকম বলছো কেন? তোর মা অকালে চলে গেল, এ তো হবার ছিল না বল। আমি কিছুতেই মানতে পারি না ওর মৃত্যুটা। একা একা ভালো লাগে না রে মা। এভাবে আর কদিন বাঁচা যায়? একটা কথা বলবো, পারলে হোস্টেলে ফিরে যা তুই, এতেই তোর মঙ্গল। এখানে থাকলে রোজ রোজ আমাকে এভাবে দেখতে তোর ভালো লাগবে না রে মা। এক রাশ কৌতূহল নিয়েই ঘর থেকে চলে গেল কমলিকা। তারপর ঘরে গিয়ে ফোন করে সবটা বলল রিয়াকে। এবার বল আমি কি করি? বাবাকে ডাক্তার দেখাই নাকি তান্ত্রিকের কাছে নিয়ে যাই? এই কদিন ধরে কি যে হচ্ছে, ওদিকে ছাদে যেটা হলো, আর আগেও তো সব গুলিয়ে যাচ্ছে। কি করি আমি? আচমকা একটা চিৎকারে কেঁপে উঠল কমলিকা। ফোনটা হাত থেকে পড়ে গেল। এক নারীর ভয়ঙ্কর কান্না ভরা চিৎকার। একবার নয়, বারবার যখন সেই চিৎকার হতে থাকলো, হাত পা ঠান্ডা হয়ে গলা শুকিয়ে গেল তার। ঠিক ঘরের বাইরে থেকেই আসছিল সেই চিৎকারের শব্দটা। তারপর আবার হঠাৎই নিস্তব্ধতা। ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে সে দেখল একবার, তবে কোথাও কেউই ছিল না। তারপর সোজা তাকাতেই যা দৃশ্য চোখে পড়ল, তাতে হাড় হিম হয়ে গেল এক নিমেষেই। তার ঘরের বাইরে বেরোতেই
একটু দূরেই তার মায়ের ঘর স্পষ্ট দেখা যায়, আর সে দেখল সেই ঘরের সামনে লাল শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া এক নারী দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে, কারণ সে অবয়ব দেখে বুঝতে পারল যে সে আর কেউ নয়, বরং তার মা। মাকে চিৎকার করে ডাকবে ভাবল, এমন সময় সে নারী এক মুহূর্তেই কঙ্কালের রূপ নিল। গায়ের মাংসগুলো সেই শাড়ির সাথেই যেন খুলে পড়ল, আর সাথেই সেই কান্না ভরা চিৎকার। আর তারপরেই তার মায়ের ঘরে সেই নারী কঙ্কাল ঢুকে পড়ল। কমলিকা আর নিজেকে ঠিক রাখতে পারল না, জ্ঞান হারালো সে, পড়ে গেল তার ঘরের দরজার সামনে। রাত হয়ে গিয়েছিল, তাই কেউ কিছু টের পায়নি। তার ঘরে সামনেও কেউ আসেনি, তাই ওভাবেই পড়ে রইল সে। ভোরের দিকে কার যেন ছোঁয়ায় জ্ঞান ফিরল তার। কে যেন মাথায় হাত বুলিয়ে তাকে ডেকে দিল। চোখ মেলে দেখল ভোরের আলো সবে ফুটেছে। সে তার ঘরের দরজার বাইরে পড়ে রয়েছে। তারপর ফিসফিস করে কেউ যেন বলল, কমল, কমল, ওঠো, দেখো ভোর হয়ে গেছে, ওঠো। এতক্ষণে যেন ভালো করে জ্ঞান হলো তার। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তারপর বলল, রেজু, কোথায় তুমি? এ কেমন খেলা খেলছো? কেন কাছে এসেও চলে যাচ্ছ? আমি বুঝে গেছি এটা তুমি, তবে বাকিটা বুঝতে পারছি না। আমাকে সবটা বলো প্লিজ। শুনতে পাচ্ছ আমাকে? প্লিজ প্লিজ সবটা বলো। কোথায় তুমি? কেন হারিয়ে গেলে? কেন? কান্নায় ভেঙে পড়ল কমলিকা। তবে প্রশ্নগুলোর কোনো উত্তর সে পেল না। সকালে জলখাবার খেতে খেতে বাবাকে সে বলল, বাবা, রিজুর কি হয়েছিল? এ আবার কি প্রশ্ন? হ্যাঁ, তোকে তো আগেই বলেছিলাম যে হঠাৎ ও এই গ্রাম ছেড়েই চলে গেল। কিন্তু কেন বাবা? ও আমাকে না বলে কেন যাবে? আমি আজও মানতে পারি না। সত্যিটা বলো বাবা। এটাই সত্যি মা, আসলে তুই ওকে খুব ভালোবাসিস তো, তাই হয়তো আজও সত্যিটা মেনে নিতে পারছিস না, তাই তো? আরে ও একটা বিশ্বাসঘাতক, নিশ্চয়ই কোনো ভালো সুযোগ পেয়েছে কোথাও, ব্যাস গ্রাম থেকে কেটে পড়েছে। তোর ভালোবাসার কোনো দাম নেই ওর কাছে, বুঝলি? সত্যি কি তাই? তাহলে কেন ওকে আমি সবসময় অনুভব করি? কেন ওর গায়ের গন্ধ আমার নাকে লেগে থাকে সারাক্ষণ? মনে হয় যেন ও আমার সাথেই আছে। ও যদি অন্য কোথাও চলে গিয়েই থাকে, তাহলে আমার সাথে কি করে আছে? তুই কি কি বলছিস? তোর সাথে আছে মানে? ও তো কি? ও সেই যে গেছে, তারপর থেকে ওকে আর কিন্তু কেউ দেখেনি। আর তুই বলছিস? এটা অনুভূতি বাবা, তুমি বুঝবে না। তবে হোক ও বিশ্বাসঘাতক, আমি ওকে খুঁজে বের করবই। আমাকে জানতে হবে আমার ভালোবাসায় কোথায় খাচ্ছিল। ঘরে গিয়ে কমলিকা রিজুর ছবি বের করে সেই ছবির সাথে কথা বলতে লাগলো। আমি কেন কিচ্ছু জানতে পারছি না রিজু? তুমি কাছে এসেও কিছু বলছো না, অথবা সবটাই আমার মনের ভুল। হয়তো তুমি আসোনি। তোমার ভালোবাসার টানে আমি শুধু তোমাকেই অনুভব করছি। তবে আমাকে জানতেই হবে কি হয়েছে তোমার সাথে। তুমি বিশ্বাসঘাত হও বা না হও, আমার কাছে তোমাকে একবার আসতেই হবে। কমলিকার চোখের জল রিজুর ছবির ওপর পড়ছিল। সে আবার বলল, এইভাবে দেখছো কি? ভালো লাগছে আমার কষ্ট দেখে? বলো না রিজু, সত্যিটা কি? সেদিন শেষবার যখন দেখা করলাম, তুমি বললে পরের বার এলে আমাকে নিয়ে তোমার বাবার কাছে যাবে। সব তো ঠিক ছিল। তারপর ফিরলাম মায়ের খবর শুনে, মাকে হারালাম, তবে তার সাথে তোমাকেও। এটা কি করে হলো বলো? ঠিক তখনই তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল আমার।
তবে পেলাম না। এক মুহূর্তেই আমি নিঃস্ব হয়ে গেলাম রিজু, শেষ হয়ে গেলাম। আর এখন তো বাবাও অসুস্থ, আর কি নিয়ে বাঁচবো আমি বলো? তুমি সব দেখেও এখনো কিচ্ছু বলবে না? কিচ্ছু বলবে না বলো? এমন সময় আবার সেই হাতের স্পর্শ সে তার কাঁধে অনুভব করল। চোখ বন্ধ করে নিল কমলিকা, তারপর বলল, এই তো তুমি আছো আমার সাথে। এই অনুভূতি তো মিথ্যে নয়। তার মানে বাবা যা বলেছে সব মিথ্যে? কিন্তু কেন? আর সত্যিটা আসলে কি? চোখ খুলতেই সেই হাত যেন সরে গেল তার কাঁধ থেকে। কোথায় তুমি? কেন কাছে এসেও কিচ্ছু বলছো না, শুধু পালিয়ে যাচ্ছ? এটুকু তো বলে দাও, আমি কিভাবে সবটা জানবো রিজু, কিভাবে? ঠিক তখনই তার বাবার ডাক সে শুনতে পেল। মামুন, মামুন মারে, আয় একবার এদিকে মা। কমলিকা চোখের জল মুছে বাইরে গিয়ে দেখল তার প্রাণের বন্ধু রিয়া এসেছে তাদের বাড়িতে। আনন্দে জড়িয়ে ধরল সে রিয়াকে। কেমন সারপ্রাইজ দিলাম বল? দারুণ! তুই ভাবতেও পারবি না আমাকে কতটা আনন্দ দিয়েছিস। এবার সব ঠিক হবে, হবেই। ঘরে চল। তোর ঘরেই নিয়ে যাবি মা ওকে? মানে ওকে তো গেস্ট রুমেও থাকতে দিতে পারিস, অত সুন্দর ব্যবস্থা করা আছে ওখানে। অনেক ধন্যবাদ কাকু, তবে আমি অত কিছু চাই না। শুধু আমার বন্ধুকে আমার পাশে চাই। ওর ঘরেই মনে হয় আমি ভালো থাকবো। কমলিকা হাত ধরে রিয়াকে নিজের ঘরে নিয়ে গেল। তবে রিয়া বুঝতে পারছিল কমলিকা ভালো নেই। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সে বসল বন্ধুর পাশে। কমলিকা ব্যস্ত হয়ে বলল, আরে জলখাবারটা খেয়ে নে, তারপর গল্প হবে। রিয়া কমলিকার হাত ধরে বলল, কি হয়েছে? তুই এতটা অস্থির হয়ে রয়েছিস কেন? রাতেও মনে হচ্ছে ঘুম হচ্ছে না। এখানে 2 দিন হলো এসেছি, আর এরই মধ্যে কত কিছু ঘটে গেল। ফোনে তো অনেকটাই বলেছিস, তবে নতুন কিছুই তো ঘটেছে বলে মনে হচ্ছে না। মানে আসলে কালকের ফোনটা তোর হাত থেকে বোধহয় পড়ে গিয়েছিল। আমি অনেকবার কথা বলার চেষ্টা করলাম, তবে উত্তর আসছিল না জানিস। তাও ধরেছিলাম ফোনটা। কেন জানি না মনে হচ্ছিল তুই কিছু একটা হচ্ছে তোর সঙ্গে। শোনার চেষ্টা করছিলাম, খুব কষ্ট করছিলাম, কিন্তু কিছু শুনতে পাইনি আমি। তাই কিছুক্ষণ পর রেখেই দিয়েছি। মনটা বড্ড অস্থির লাগছিল জানিস, তাই চলে এলাম। মনে হলো তোর দরকার আমাকে। খুব ভালো করেছিস এসে। আমি যে কতটা জোর পেলাম। ইউ আর মাই ট্রু ফ্রেন্ড। তোকে সাথে নিয়েই এবার সব রহস্যের সমাধান করব আমি। কিরে, থাকবি তো আমার সাথে? এটাও তোকে বলতে হবে? এই জন্যই তো এসেছি। বল বল বল, কি করতে হবে বল। রিজুকে খুঁজতে হবে। ও যদি থাকে তবে কোথায় আছে, অথবা যদিও আমাকে জানতে হবে আসলে কি হয়েছিল ওর সাথে। তবে তার আগে মায়ের ঘরে আরেকবার যেতে হবে। কাল রাতে যা ঘটলো তারপর এটুকু পরিষ্কার, ওই ঘরে মায়ের আত্মা বড় কষ্ট পাচ্ছে। ওখানে গিয়েই আমাকে এর কারণ খুঁজতে হবে। যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে মা তো কষ্ট পাবে কেন? আচ্ছা, আগে বল তো কাল রাতে ঠিক কি হয়েছে? কমলিকা সব বলল রাতের কথা। সব শুনে রিয়া বলল, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে শুনে। তুই এসব দেখেছিস? আমিও এখনো ভাবতে পারছি না সত্যি ওরকম দৃশ্য আমি দেখলাম। তবে মা আমাকে ভয় দেখাতে চায়নি নিশ্চয়ই। মা নিশ্চয়ই কিছু বলতে চাইছে আমাকে, যেটা আমি বুঝতে পারছি না। কিন্তু কি? দুপুরে লাঞ্চ সেরে কমলিকা আবার ঢুকলো তার মায়ের ঘরে। সঙ্গে রিয়াও ছিল এবার। দুজনে সারা ঘর খুঁজতে লাগলো যদি কিছু পাওয়া যায়। আলমারিটা খুলতেই এক বিশ্রী গন্ধে সারা ঘর যেন ভেসে উঠল। দুজনেই কাশতে লাগলো। এই গন্ধ সহ্যের বাইরে একেবারে। একটা অদ্ভুত পচা গন্ধ। তারপর নাক চাপা দিয়ে আলমারির দরজাটা খুলে জামা কাপড়গুলো সরিয়ে দেখতেই যা চোখে পড়ল তা দেখে দুজনেই কয়েক হাত যেন পিছিয়ে গেল। তারা দেখল আলমারির বড় তাকটায় একটা কঙ্কাল শুয়ে রয়েছে।
বুঝতে অসুবিধে হলো না যে ওটা কারোর লাশ একটা, যেটা না জানি কত বছর আগে রাখা হয়েছে। তবে আর কিছুই বুঝতে পারল না দুজনেরই গলা থেকে আর যেন শব্দ বেরোচ্ছিল না। তারপর কমলিকা বলল, এটা কে? কার লাশ? কে রেখেছে এভাবে? কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু এরকম বুঝতে পারছি মা আমাকে এটাই দেখাতে চেয়েছিল। এবার বাকিটা আমাদের জানতে হবে যে খুনি সে খুবই চালাক। মায়ের ঘর বন্ধ থাকে তাই এখানে লাশটা রেখে দিয়েছে। কিন্তু কি? দেখ, কঙ্কালটার গায়ে একটু মাংস নেই, মানে মাংসটা তো পচা অবস্থায় থাকবার কথা, তবে এ তো পরিষ্কার কঙ্কাল। তবু গন্ধ বেরোচ্ছে কারণ হাড়টা পচে গেছে। তার মানে এটাই যে... ওয়েট, আমি একবার দেখি ভালো করে, তারপর বলছি। ভালো করে দেখে রিয়া বলল, ইয়েস, এই দেখ কেমন মাটি পড়ে আছে চারপাশে, দেখ। এর মানে এটাই যে কেউ এই দেহটাকে আগে কোথাও পুঁতেছিল, তারপর শরীরটা মাটিতে মিশে যাওয়ার পর, মানে শরীরের মাংসগুলো, তারপরে এখানে এনে শুধু কঙ্কালটা রেখেছে। কমলিকা মাথায় হাত দিয়ে বসে পড়ল। কে কার খুন করেছে এটা জানতে গেলে তো পুলিশে খবর দিতে হবে, কিন্তু মাঝখান থেকে আমরা সবাই হ্যারাস হব। আচ্ছা, এমন কি কেউ নেই যে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারবে? দেখ, পুলিশকে তো জানাতেই হবে, তবে যে খুনি সেও তাহলে জেনে যাবে যে আমরা সবটা জেনে গেছি। তাই যদি ব্যক্তিগতভাবে আগে সবটা জানা যায়, তারপর তো লিগ্যাল স্টেপ নিতেই হবে। তোর কি মনে হয়, এবারের চাকরেরা কেউ হতে পারে, আবার বাইরের কেউ হতে পারে যে সুযোগ বুঝে এখানে রেখে দিয়েছে। তবে লাশটা কার? হতে পারে এই গ্রামের কেউ, মনে হচ্ছে কোনো ছেলের, কারণ এমন হাড়ের গঠন সাধারণত ছেলেদেরই হয়। কমলিকার মনটা কেমন যেন করে উঠল, আর তার সাথেই মুহূর্তেই সেই পচা গন্ধ বদলে গেল একটা মিষ্টি গন্ধে। সে চোখ বন্ধ করে বলল, একটা মিষ্টি গন্ধ পাচ্ছিস? রিয়া আশ্চর্য হয়ে কমলিকার দিকে তাকিয়ে বলল, এই পচা গন্ধের মাঝে তুই আবার মিষ্টি গন্ধ কোথায় পাচ্ছিস? অদ্ভুত তো। চোখটা খুলে কমলিকা বলল, রিজু, এটা আমার রিজুর গায়ের গন্ধ। পচা গন্ধ আমি আর পাচ্ছি না, শুধু এই মিষ্টি গন্ধ পাচ্ছি। তবে কেন? রিজু কি তাহলে এখানেই আছে? কি বলছিস তুই এসব? তুই তো বলেছিলি রিজু নাকি তোকে ঠকিয়ে চলে গেছে, তাহলে অদ্ভুত কথাটা কি করে বলছিস? আমিও তাই জানতাম, তবে কদিন ধরে যেভাবে ওকে অনুভব করছি তাতে। আচ্ছা, তুই রিজুর বিষয়টা আমাকে একটু খুলে বলবি? বলবো রিয়া, তোকে সব বলবো, তবে আগে এই লাশটার ব্যাপারে জানা দরকার। আর তোর কথা মতোই ব্যক্তিগতভাবেই আগে এটা জানার চেষ্টা করছি আমি। আমাকে সাহায্য করতে পারে শুধু একজন, পুলিশ কাকু, বাবার বন্ধু, এখন রিটায়ার্ড, তবে হেল্প ঠিকই করতে পারবেন জানি। আমি ওনার নম্বরটা খুঁজে দেখি। আপাতত এই ঘর থেকে চল, আলমারিটা বন্ধ কর। আর ওটা ওভাবেই থাকবে? তা না তো কি, আমরা ওটা টাচও করবো না। পুলিশ কাকু কি বলে আগে দেখি। ঘর তালা বন্ধ করে চলে গেল ওরা। পুরনো ডায়েরি থেকে নাম্বারটা খুঁজে পেতেই পুলিশ কাকু সমরেশ বসুকে ফোন করে সবটা বলল কমলিকা। সব শুনে তিনি বললেন, এ তো সাংঘাতিক কাণ্ড, তোমরাও শুধু মধু এসবে জড়িয়ে যাবে, সত্যিই কি ঝামেলা। তবে সবার আগে ফরেন্সিকে পাঠাতে হবে বডি। বডি আর কোথায় কাকু, ও তো কঙ্কাল। তবে ওটাই পরীক্ষা করলে সব বেরিয়ে যাবে। ওটা কার বডি, ছেলে না মেয়ে, তার বয়স, কতদিন আগে মৃত্যু হয়েছে, ফরেন্সিক রিপোর্টে সব তথ্য পাওয়া যাবে। তবে ওটা পাঠাবো কি করে? নরেন্দ্রর অজান্তে এসব করা কিন্তু খুব চাপ। কিন্তু কাকু, বাবাকে যে কিছুতেই এসব জানানো যাবে না। বাবা এমনিতেই অসুস্থ, এসব শুনলে ভয় আরও অসুস্থ হয়ে যাবে। আজ রাতের বেলায় যদি একটা প্ল্যান বলছি, শোনো। প্ল্যান মতো কঙ্কালটা রাতের বেলায় ফরেন্সিকে পাঠানো হলো। দুদিনের মধ্যেই রিপোর্টও চলে এলো।
সমরেশ ফোন করে বলল কমলিকাকে, শোনো, একটা মাঝবয়সী মানে 45 থেকে 50 বছরের একটা ছেলের দেহ, যার 1 বছর আগে মৃত্যু হয়েছে। বিষক্রিয়াতে মৃত্যু হতে পারে, কিছু খাইয়ে। কমলিকা স্তব্ধ হয়ে গিয়েছিল। সমরেশ আবার ডাকতে সে বলল, ঠিক আছে কাকু, এবার নেক্সট কি করব জানিও। এখন রাখছি। রিয়া ঘরেই ছিল। কমলিকার মুখের ভাব দেখেই বুঝল কিছু একটা হয়েছে। কিরে, কি হলো? কার ফোন? কমলিকা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর করুণ স্বরে বলতে শুরু করলো, রিজু ওরফে রিজওয়ান আমার ছোটবেলার বন্ধু। যত বড় হলাম আমাদের বন্ধুত্ব ভালোবাসার রূপ নিল। জানতাম 2 বাড়ি এর বিরোধিতা করবে, তাও নিজেদের আটকে রাখতে পারিনি। রিজু শেষবার বলেছিল আমি পরের বার আসলেই আমাকে ওর বাবার কাছে নিয়ে যাবে। আমার বাড়িতে ওর যাওয়া আসা ছিল ছোট থেকে। বাবা মা বুঝতে পারতো সবই, কখনো বাধা দেয়নি। তবে রাজি যে ছিল না সেটা আমরা বুঝতাম। আমিও ঠিক করেছিলাম বাবা মাকে পরের বার সব জানিয়ে রাজি করিয়ে নেব। তবে পরের বার আর এলো কই। তার আগেই তো সব হোস্টেলে ফিরে 2 দিনের মধ্যে খবর এলো মা। তারপর বাড়ি এলাম। মায়ের সব কাজকর্ম মেটার পর রিজুর খোঁজ করলাম। ওকেই তো ওই সময় সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু পেলাম না। বাবাকে প্রশ্ন করাতে বলল ও নাকি চলে গেছে, আমাকে ঠকিয়ে শহরে চলে গেছে। বিশ্বাস করতে মন চাইল না, তবুও না করেও তো আর উপায় ছিল না। এক মুহূর্তেই ওর গায়ে বিশ্বাসঘাতকের তকমা লাগিয়ে দিলাম। ছোট থেকে যাকে চিনি, যাকে এত ভালোবেসেছি, তাকে এভাবে অবিশ্বাস করলাম। আর কিছুই বোঝার চেষ্টা করলাম না কতটা নিষ্ঠুর আমি। এভাবে ভেঙে পড়িস না প্লিজ। আচ্ছা, রিজুর তারপর কি হলো সেটা বল। সমরেশ কাকু ফোন করে বলল লাশটা একটা মাঝবয়সী ছেলের, বয়স 45 থেকে 50, 1 বছর আগে মারা গেছে। ঠিক 1 বছর আগেই আমার শেষ দেখা হয়েছিল রিজুর সাথে, তবে বয়সটা মিলল না। তার মানে এখনো আশার আলো আছে। রিয়া, রিজু আছে, কোথাও না কোথাও তো আছে। তবে প্রশ্ন আর একটাও আসছে, এই মাঝবয়সী লাশটা কার? আর মায়ের ঘরেই বা একে কে রেখেছে? কে এই খুনি? আমরা সব রহস্যের সমাধান করব কমলিকা, আর রিজুকেও খুঁজব, আর তার জন্য যা যা করতে হয় সব করব আমরা। তা তো করবই, তবে কদিন ধরে আমি যেভাবে রিজুকে ফিল করছি, শুধু এখানেই আমার সব বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কমলিকা আবার কান্নায় ভেঙে পড়ল। রিয়া ওকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করল, তবে পারল না। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়ল সে। রিয়া অনেক বুঝিয়েও এক দানাও তাকে খাওয়াতে পারল না। কেঁদে কেঁদে শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তার, তাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে। তবে হঠাৎই অর্ধেক রাতে একটা স্বপ্নে ধরফড়িয়ে উঠে বসল কমলিকা। রিয়া তা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, কি হলো রে, ঠিক আছিস তুই? মাকে দেখলাম, কিন্তু কিন্তু মায়ের মুখটা ওরকম নীল হয়ে গেল কেন? আর চোখগুলো যেন বেরিয়ে আসছিল। এ কি দেখলাম আমি? আর কেন? মা কি বলতে চাইছে? ঠিক তখনই বাইরে থেকে একটা কান্নার আওয়াজ যেন ভেসে এলো তাদের কানে, এক করুণ আর্তনাদ। শুনতে পাচ্ছিস রিয়া? ওই ওই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? কি যেন কাঁদছে। মা নয় তো? মায়ের কথা বুঝতে পারছি না বলে হয়তো মা কষ্ট পাচ্ছে। রিয়া ভয়ে ঢোক গিলতে পারছিল না, অথচ কমলিকার আর যেন কোনো ভয়ই নেই। হঠাৎই কান্না বন্ধ হয়ে গেল, আর তার সাথেই একটা চিৎকারে নড়ে বসল দুজনেই। কমলিকা বলে উঠল, বাবার ঘরে চল, কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি নরেন্দ্রদেবের ঘরে গেল তারা।
তবে দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর ঘরের ভিতর থেকে একটা চিৎকার যেন শোনা যাচ্ছিল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই 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 কে আছে এখানে? বাঁচাও আমাকে, বাঁচাও তোমরা। বাবা, বাবা কি হয়েছে তোমার? দরজাটা খোলো, আমরা আছি, কিছু হবে না তোমার, খোলো দরজাটা। বারবার ডাকতেও দরজাটা খোলা তো দূর, ওই একইভাবে তার বাবা চিৎকার করে যাচ্ছিল। এমন সময় ঘরের চাকররাও ছুটে এলো, গোপাল, রতন আর সুরেন। পরিস্থিতি বুঝে রতন বলল, দিদিমণি, দরজাটা জোরে ঠেলতে হবে, ভেঙে গেলেও কিছু করার নেই, ঠেলবো তো? অনুমতি পেয়ে তিনজনে মিলে দরজাটা জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। ঘরে গিয়ে তারা দেখল নরেন্দ্রদেব এক কোণায় বসে ছটফট করছে আর বলছে, দাও, ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, আমাকে আমাকে মেরো না, ছাড়ো ছাড়ো। কমলিকাদের দেখে তিনি দৌড়ে ছুটে এলেন মেয়ের কাছে। তারপর বললেন, ওরে মামুন, মামুন আমাকে বাঁচা, ও ও ও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আমার আমার গলা টিপেছিল আজ, এই দেখ, এই দেখ, এই দেখ গলায় দাগ, এই দেখ। কে মারবে বাবা, আর কেন? রিজওয়ান, তোর রিজু, ও ও শেষ করে ফেলবে আমাকে। তুই তুই বাঁচা মা, আমাকে বাঁচা। কেন বাবা, রিজু তোমাকে মারবে কেন? কিছু একটা বলতে গিয়েও নরেন্দ্র চুপ করে গেলেন। বলো বাবা, বলো, চুপ করে থেকো না। রিজু তোমাকে কেন মারবে? আর রিজু কোথায়? তুমি তো বলেছিলে ও গ্রাম ছেড়ে চলে গেছে, তুমি আসলো কোথা থেকে? যা বলছো সব খুলে বলো বাবা, প্লিজ। আমি কিচ্ছু জানি না, জানি না আমি। আমাকে মাফ কর তোরা, আমাকে মাফ কর। আমি কি বলতে কি বলে ফেললাম। যা, আমি একটু ঘুমাই এখন। যা যা যা, তোরা ঘরে যা, আমি এখন একটু শোবো। যা যা দেখিনি। বাবা, তুমি যদি সত্যিটা বলো হয়তো তোমাকে বাঁচাতে পারবো। নরেন্দ্র বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লেন। কমলিকা বুঝতে পারল তার বাবা সব জেনেও বিষয়টা এড়িয়ে গেল। কমলিকা আর কিছুই না বলে সবাইকে নিয়ে এসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে গিয়ে রিয়াকে কমলিকা বলল, ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হচ্ছে এখন আমার কাছে। এসবের পিছনে আছে একটাই মানুষ, আমার বাবা। বাবাই রিজুকে সরিয়েছে। তবে কি করেছে বাবা রিজুর সাথে? বাবা নিজের মুখে না বললে জানবো কি করে? কিন্তু কাকু কেন এরকম করবে? হয়তো জেনে গিয়েছিল আমরা বিয়ে করব, তাই আমাদের সম্পর্কটাকে কখনোই মানতে পারতো না। কারণ ও যে হিন্দু নয়, হিন্দু ছাড়া আর কোনো ধর্মে বিয়ে করলেই যে সেটা ধর্মবিরোধী। বাবার সম্মান যেত, তাই না? আমি ভাবতেও পারছি না আমার বাবা এমন করতে পারে, তবে ইঙ্গিত তো এরকমই পাচ্ছি। আমার মনে হয় তুইও ভুল হতে পারিস। আচ্ছা, তাহলে রিজু বাবাকে কেন মারবে? বাবা কেন বললো এরকম? রিজুকে খুঁজে বের করলেই আমরা সবটা জানতে পারবো কমলিকা। এখন এটাই আমাদের একমাত্র লক্ষ্য। শুধুই তা নয়, ওই লাশটা কার সেটাও যে জানতে হবে রিয়া। হতে পারে সেও আমাদের চেনা কেউ। কমলিকা ফোন করলো পুলিশ কাকুকে। কাকু, ওই বডিটা কার কি করে জানতে পারবো? মানে যদি কোনো উপায় থাকে। না না না, এটা জানা অত সহজ নয়। তবে তোমার যদি মনে হয় তোমার জানাশোনা কেউ, তবে তার শরীরের সাথে ছোঁয়া কিছু জিনিস আনলেও জানা সম্ভব। যদিও 1 বছর পর তেমন কিছু পাওয়ার আশা কম। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ। আমি কালকে তোমাকে ফোন করে জানাচ্ছি। ফোনটা রেখে রিয়াকে কমলিকা বলল, কাল রেজওয়ানের বাড়ি যাব। ওখানে গেলে কি ওর কোনো খবর জানা সম্ভব? হয়তো, তবে আর একটা জিনিসও নিশ্চিত হওয়া যাবে যে ওই লাশটা রিজওয়ানের নয়। এ কি বলছিস? তুই তো নিজেই বললি রিপোর্টে নাকি, মানে প্রুফ তো হয়েই গেছে যে ওটা মাঝবয়সী কারোর লাশ। তবে রিপোর্ট ভুলও তো হতে পারে। কেন জানি না আমার মন মানছে, কেন জানি না আমার মন মানছে না, শুধুই কু ডাকছে। বারবার মনে হচ্ছে আমি তো চাই যেন আমার ধারণা ভুল হয়, তবে যদি সত্যি হয়
আমি একবার যাচাই করতে চাই, যদি ওটা রিজুর বডি না হয় তবে স্যাম্পল দিলেই ডিএনএ রিপোর্টে প্রুভ হয়ে যাবে। তবে এতদিন ওর ঘর বন্ধ ছিল, কিছু কি পাবি? চেষ্টা করে দেখি, যদি কিছু পাই। বেশ, দেখ। পরের দিন রিজওয়ানের বাড়ি গেল কমলিকা। রিজওয়ান ওখানে একাই থাকতো। তার মা বাবা পাশের গ্রামে থাকতো, তাই ঘরের তালা বন্ধ ছিল। তাই তালা ভেঙে ঢোকা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভিতরে গিয়ে সে দেখল সারা ঘরে শুধু ধুলো আর ঝুলে ভর্তি। নাকের রুমালটা চাপা দিয়ে সব জিনিসগুলো ওলট পালট করে খুঁজতে লাগলো এমন কিছু যাতে বডিটা শনাক্তকরণ করা যায়। তবে 1 ঘন্টা ধরে খুঁজেও যখন কিছুই পাওয়া গেল না, হতাশ হলো কমলিকা। ঠিক তখনই আয়নার পাশ থেকে কি যেন একটা পড়ল। সামনে গিয়ে দেখল একটা চিরুন যাতে 2-1টা চুল লেগে রয়েছে। আনন্দে চোখে জল চলে এলো কমলিকার। আপন মনেই সে বলল, সত্যি কি অদ্ভুত! ওটা তোমার লাশ কিনা জানতে এসেছি, তা প্রমাণ করার জন্য তোমার মাথার এই চুল বোধহয় যথেষ্ট। আর তা ভেবে আমি হাসছি, অথচ সত্যি যদি প্রমাণ হয় ওটা তুমি, তবে এর চেয়ে যন্ত্রণার আর কি আছে রিজু, যে তুমি নেই, কোথাও নেই। তবে আমি পরিষ্কার করে সবটা জানতে চাই, আর তারপর খুনিকেও তো ধরতে হবে। বাড়ি ফিরে তার পুলিশ কাকু সমরেশকে আবার ফোন করলো কমলিকা। সব শুনে তিনি বললেন, এই তো দারুণ জিনিস এনেছো মা। আমি এখনই লোক পাঠাচ্ছি, আজই ল্যাবে পাঠিয়ে দেব। সেদিন রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কমলিকা। তবে আবার স্বপ্নে তার মায়ের সেই নীল মুখ দেখে ঘুমটা ভেঙে গেল তার। উঠে বসে শুধুই ঘামছিল সে। তারপর আপন মনেই সে বলে উঠল, কেন মা, কেন বারবার কেন এভাবে দেখছি তোমাকে? তবে কি তুমি আরো কিছু বলতে চাইছো আমায়? কিন্তু কি? পরের দিন সকালে তার ঘুম ভাঙল পুলিশ কাকুর ফোনে। তিনি জানালেন, স্যাম্পলটা ম্যাচ করে গেছে মা, এটা ওই রিজওয়ান খানেরই বডি। খবরটা হয়তো প্রত্যাশিত ছিল, তাও হাত থেকে ফোনটা পড়ে গেল কমলিকা। ছিল, কারণ মনের এক কোণে যে রিজুকে চিরতরে হারিয়ে ফেলার ভয় তার ছিলই। কিছুক্ষণ বসে রইল একদিকে তাকিয়ে। আসলে এই খবরের পর যে আর কোনো সন্দেহই রইল না, তার রিজু আর বেঁচে নেই। রিয়া ঘরে এসে কমলিকাকে ওভাবে বসে থাকতে দেখে বলল, কি রে, কি হলো? স্যাম্পল মিলে গেছে রিয়া। কমলিকার হাতটা শক্ত করে ধরে রিয়া বলল, তার মানে আগের রিপোর্ট মিথ্যে ছিল? ওটা মাঝবয়সী কোনো মৃতদেহ নয়? তাহলে সমরেশ কাকু ওরকম ভুল তথ্য কেন দেবে? জানি না, তবে ওটা আমার রিজুর বডি, এটাই এখন একমাত্র সত্যি। এবার তাহলে নেক্সট কি করবি? প্ল্যানচেট, এছাড়া তো আর কোনো উপায় নেই। রিজু তো এতবার আমার কাছে এসেও কিছু বলছে না, একমাত্র ওকে প্ল্যানচেটের মাধ্যমে ডেকে এনেই সবটা জানতে পারবো। কবে করবি? আজ রাতেই। রাতে প্ল্যান চ্যাট করার জন্য সব রেডি করে বসল কমলিকা আর রিয়া। ঘরের জানালা দরজা বন্ধ করে লাইট অফ করে মোমবাতি জ্বালালো। একটা চক রাখা ছিল টেবিলে। কমলিকা রিজওয়ানের নাম ধরে এক মনে তাকে ডাকতে লাগলো, রিজু, রিজওয়ান, কোথায় তুমি? এসো। কমলিকা বারবার একইভাবে ডাকতে লাগলো রিজুকে। একসময় জানালাটার একটা কপাট খুলে গেল, আর সাথেই একটা হাওয়া। তারা বুঝতে পারল রিজওয়ানের আত্মা এসে গিয়েছে।
তারপর কমলিকা হাতটা মুঠি করে নিয়ে বলল, রিজু, আর আমাকে প্রশ্নের জালে ঘিরে রেখো না প্লিজ। শুধু এইটুকুই জানতে পেরেছি তুমি নেই, তবে কেন নেই এটাও তো জানতে চাই আমি। কে তোমাকে মারলো বলো? কে আমাদের ভালোবাসাকে এভাবে শেষ করলো? কে রিজু? বলো না আমাকে, কে মেরেছে তোমাকে? আর ওভাবে মায়ের ঘরে আলমারিতে রেখে দিয়েছিলই বা কেন? চকটা দিয়ে মাটিতে লিখল রিজুর আত্মা। আর সেই লেখা দেখে অবাক না হলেও হতাশ হলো কমলিকা। চক দিয়ে লেখা আছে, নরেন্দ্রদেব তোমার বাবা। কমলিকা চোখের জল মুছে বলল, এ তো আমি বুঝতেই পারছিলাম, তবে মায়ের ঘরে তোমার দেহের কঙ্কালটা কেন ওভাবে রাখা? রিজুর আত্মা কিছুই লিখল না। কমলিকা আবার জিজ্ঞেস করল, তখন সে লিখল, তোমার বাবাই সব উত্তর দিতে পারবে। জানালাটা জোরে আওয়াজ হলো। বুঝতে পারা গেল রিজুর আত্মা চলে গিয়েছে। লাইট জ্বালিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল কমলিকা। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, এবার বাবা নিজের মুখেই সবটা বলবে। বাবাকে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে। আমার নির্দোষ নিষ্পাপ ভালোবাসাকে শেষ করেছে বাবা, কর্মফল তো পেতেই হবে। এমন সময় নরেন্দ্রদেবের ঘর থেকে চিৎকার শুনতে পেল তারা। ছুটে গিয়ে দেখল দরজা খোলাই আছে। নরেন্দ্র তার খাটে শুয়ে আছে আর সেই একই কথা বলে চলেছে, আমাকে মেরো না, মেরো না, আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। ঠিক তখনই একটা কর্কশ কণ্ঠস্বর যেন শুনতে পাওয়া গেল। এক নারী প্রচণ্ড গর্জন করে বলছে, তোমায় আমি অত সহজে ছাড়ব না। তুমি নিষ্পাপ মানুষ খুন করেছ, তার হিসেব তো তোমাকে দিতেই হবে নরেন্দ্রদেব। রিয়া আর কমলিকা চারপাশ দেখতে লাগলো, তবে কাউকে দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে সেই আত্মা কখন যে ঘর থেকে বেরিয়ে গেল কেউই টের পেল না। বাবার কাছে গিয়ে কমলিকা বলল, এটা কে ছিল বাবা? তুমি কাকে কোন ভুলের কথা বলছিলে? নরেন্দ্রদেব হাত জোর করে ক্ষমা চাইলে, তবে মুখে কিছুই বললেন না। কমলিকা আবার বলল, আমি সব জেনে গিয়েছি বাবা, তুমি ধরা পড়ে গেছো। এবার নিজের মুখে সাহস করে সত্যিটা স্বীকার করো আর শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। নরেন্দ্র চিৎকার করে বললেন, এরকম করিস না মা, আমাকে ক্ষমা করে দে মা, দয়া করে আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। মানুষ খুন করে তার ক্ষমা চাইছো? নিজের মেয়ের একমাত্র ভালোবাসাকে শেষ করে ক্ষমা চাইছো? নরেন্দ্রদেব ভয়ে কুঁকড়ে গেলে। কমলিকা আবার বলতে লাগলো, তুমি আমার রিজুকে মেরে ফেলেছো, আমাদের এক হওয়ার আগেই আলাদা করেছো। তোমার যে কোনো ক্ষমা নেই বাবা। কেন করলে এরকম? অন্য ধর্মের তাই নিজের ধর্মে তোমার মেয়ে বিয়ে না করলে তোমার সম্মান যাবে, তাই না? এই সমাজ ধর্ম সব কি তোমার মেয়ের থেকেও বেশি দামি? ছি বাবা, ছি। আর সেদিন সবরেশ কাকু আমাকে মিথ্যে বললো কেন? তুমি শিখিয়েছিলে। ওটা যে কোনো মাঝ বয়সী কারোর বডি, এটা এটা তুমি বলতে বলেছিলে, তাই না? নিজের মুখে সবটা বলো বাবা, অন্তত জানবো তুমি প্রায়শ্চিত্ত করতে চাও। চাই মা, চাই তো। আমি সত্যি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাই। সব বলবো, হ্যাঁ সব বলবো তোকে। তবে 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 তুই এদের হাত থেকে আমাকে বাঁচা। আমি এভাবে মরতে চাই না মা, আমাকে বাঁচা মা। কান্নায় ভেঙে পড়লেন নরেন্দ্রদেব। ওদের হাত থেকে মানে? ধরা যখন পড়ে গেছি তখন তখন সবটাই স্বীকার করব। আমি যে একটা নয়, দুটো খুন করেছি মা, দুটো খুন। সেদিন তুই চলে গেলি,
তারপরেই ঠিক করে নিয়েছিলাম রিজুকে ছলে বলে আমি বশ করব। তারপর ওকে আমি মেরে ফেলবো। আর তাই করলাম। ওকে তো সেদিন বললাম, তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে তোমার বাবা মার আপত্তি হবে না তো? কাকু, আপনি যে রাজি হয়েছেন এইটাই আমার কাছে পরম পাওয়া। আমি মা বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। আপনারটা নিয়েই চিন্তা ছিল। ব্যাস, এবার নিশ্চিন্ত। তারপর ওকে এক গ্লাস শরবত এনে দিলাম, যাতে বিষাক্ত প্রাণী মারার বিষ মেশানো ছিল। রিজু ওটা খেয়েই আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেল। তারপর দীর্ঘক্ষণ ওকে ওভাবে ফেলে রাখলাম বিছানায়। তবে আমার অজান্তেই একজন দেখেছিল আমার এই কুকীর্তি। জানতে পেরে তাকেও সরিয়ে দিতে হাত কাঁপেনি আমার। কে সে? সুমিত্রা, তোমার মা। দেখি ঘরের বাইরে দাঁড়িয়ে, আমি তাড়াতাড়ি গিয়ে ওর হাত টেনে ঘরের মধ্যে নিয়ে এসে বললাম, কেউ যেন জানতে না পারে। মামুন তো কোনোভাবেই না। ওকে তো সবার আগে বলবো। তুমি নিজের মেয়ের এভাবে সর্বনাশ করছো, আমি তো ভাবতে পারছি না। তো কি করব? জাতপাত সব ভুলে অধর্ম করব? ওই ভিন ধর্মীটাকে জামাই করব? আর তুমি ওকে বলবে বলছো? তোমার সাহস তো কম নয়। বলবোই তো। তবে আগে রিজুকে হাসপাতালে নিয়ে চলো, হয়তো বেঁচে যেতে পারে। কখনো না। বেশি কিছু করবে না, নয়তো তোমাকেও। কি করবে তুমি? কি করবে? আমাকেও মারবে? মারো আমাকে, আমি ভয় পাই না তোমায়। তবে চোখের সামনেই অনাচার দেখে আমি কিছুতেই চুপ থাকতে পারবো না। তারপরে এত রাগ হলে এমন ধাক্কা দিলাম, সুমিত্রা পড়ে গেল। তখন রাগে উন্মাদ হয়ে গিয়েছিলাম আমি। হিতাহিত কোনো জ্ঞান আমার ছিল না। সুমিত্রার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লাম। ওর গলাটা গায়ের জোরে টিপে ওর মুখটা আমি বন্ধ করে দিলাম। কমলিকা স্তব্ধ হয়ে গিয়েছিল। গলা থেকে তার স্বর বেরোচ্ছিল না কোনো। নরেন্দ্রদেব একটু থেমে আবার বলতে শুরু করলেন। তারপর যতক্ষণে বুঝলাম কি করেছি আমি, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুমিত্রার নিথর দেহটা নিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। তারপর ওকে বিছানায় শুইয়ে রেখে রিজওয়ানকে নিয়ে আমি যাবার ব্যবস্থা করলাম। একা আমার পক্ষে সম্ভব ছিল না। রতনকে ডেকে সব বুঝিয়ে দিয়ে তারপর দুজনে মিলে গ্রামের ধানির মাঠের কাছে গিয়ে মাটির নিচে ওকে চাপা দিয়ে আসলাম। তবে তখনও হয়তো ওর প্রাণটা ছিল। মাটিতে দম বন্ধ হয়েই হয়তো ওর প্রাণটা চলে গিয়েছে। এক কথায় জ্যান্ত কবর দিয়েছি আমরা ওকে। তারপর বাড়ি এসে সুমিত্রার মৃত্যুর খবরটা সবাইকে জানালাম। ওর মুখটা নীল হয়ে গিয়েছিল, তাই ও সাজার বাক্স থেকে ওর মুখে মাখার প্রসাধনী বের করে যতটা সম্ভব ওর মুখটা সাদা করবার চেষ্টা করলাম। যদি কেউ সেভাবে খেয়াল করতো নীলভাবটা হয়তো বুঝতে পারত, কারণ ওটা ঢাকা দেয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তবে কেউ বোঝেনি, এমনকি তুইও বুঝতে পারিসনি। তাই একটা খুন খুব সহজেই হার্টফেল বলে প্রমাণিত হয়ে গেল, আর একটা ছেলে দম বন্ধ হয়ে মাটির নিচেতেই শেষ হয়ে গেল। তারপর কদিন পর ওই গণির মাঠের কাছে নতুন স্কুল হবে বলে কাজ শুরু করলাম। তাই রতনকে দিয়ে লাশটা তুলে নিয়ে এলাম নিজের ঘরে। ততদিনে রিজওয়ানের শরীরের মাংসগুলো মাটির সাথে মিশে গিয়েছিল, শুধু হাড়গুলোই অবশিষ্ট ছিল। সেই কঙ্কালের দেহটা আর কোনো উপায় না পেয়ে আমার এই ঘরের আলমারিতেই রাখলাম। 1 বছর ধরে এইভাবে পাপটা ঢেকে রেখেছিলাম। তবে তোরা জেনে গেলি। সেদিন বডিটা দেখার পর সমরেশকে ফোন করেছিলিস যখন, তখন রতন তোদের কথাটা সব শুনে নেয়।
আমাকে সঙ্গে সঙ্গে এসে সব জানিয়েছিল। আমার কথা মতোই ও সমরেশের বাড়ি যায় এবং ওকে ওকে প্রাণে মারার হুমকিও দেয়। তাইও হয়তো সেই দিন প্রাণের ভয়তে তোকে মিথ্যে কথা বলেছিল। তবে রিজুর ডিএনএ রিপোর্টটা কিন্তু সমরেশ কাকু সত্যি বলেছিল। হয়তো বিবেক জেগে উঠেছিল, মনে হয়েছিল যে এটাই করা উচিত। পাপ কখনো ঢাকা যায় না বাবা, কথায় তো আছেই যে পাপ বাপকেও ছাড়ে না। তাই হয়তো শেষে প্রাণের ভয় ভুলে কাকুর সততার পরিচয় দিয়েছে। আমি জানি এ পাপের কোনো কোনো ক্ষমা হয় না মা। আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি মা। পারলে আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। হাত জোর করে মাথা নিচু করে কাঁদতে লাগলেন নরেন্দ্রদেব। কমলিকা অনেকক্ষণ চুপ করে থাকার পর এবার বলল, তোমার মতো পাপিষ্ঠ নির্মম অমানুষের সাথে আমার আর কোনো কথা নেই বাবা। না, বাবা নামে আর ডাকতে পারবো না তোমায়। শুধু আমার ভালোবাসাকেই তুমি কষ্ট দিয়ে মেরে শান্তি পাওনি, আমার সবচেয়ে বড় অবলম্বনকেও তুমি এভাবে কেড়ে নিলে বাবা। কেন ডাকছে তোমায় এভাবে? আর না, আর কোনো দিনও না। আমার সবচেয়ে বড় শক্তি আমার মাকে তুমি এভাবে শেষ করতে পারলে। যেই মানুষটা তোমাকে এত আগলে রেখেছিল তাকে তুমি শুধুমাত্র জাত, ধর্ম, সমাজ এগুলোর জন্য রিজওয়ানের মতো একটা নিষ্পাপ প্রাণকে তুমি এভাবে মারতে পারলে? এত অমানবিক তুমি। তোমার বিচার উনি করবেন, আমি শুধু পুলিশকে সত্যিটা জানাবো। এবার আমি মায়ের সব ইঙ্গিত বুঝতে পারছি। মা আমাকে ভয় দেখায়নি, শুধু সত্যিটা জানাতে চেয়েছিল। তোমার কোনো ক্ষমা নেই বাবা, শাস্তি তো তুমি পাবেই। আইন তোমার যথাযথ বিচার করবে, আর মনে প্রাণে চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক তোমার। নরেন্দ্রদেব একইভাবে হাত জোর করে মাথা নত করে কেঁদে যাচ্ছিলেন। কমলিকা এক রাশ ধিক্কার আর কষ্ট নিয়ে রিয়ার সাথে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালেই কমলিকার অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রদেবকে পুলিশ এসে অ্যারেস্ট করল, আর তার সাথে ওদের বাড়ির চাকর রতনকেও, কারণ সে তার কর্তাকে এই পাপ কাজে সাহায্য করেছিল, তাই সেও দোষী। রিজওয়ানের অবশিষ্ট দেহখানা অর্থাৎ হাড় বিশিষ্ট কঙ্কাল মাটির নিচে কবর দেওয়া হলো। তার বাবা মাও উপস্থিত ছিলেন। কমলিকাই ডেকে এনেছে তাদের অন্য গ্রাম থেকে, আর তাদের সবটা জানিয়েছে। তারা এতদিন জানতো তাদের ছেলে নিখোঁজ। আজ সত্যিটা জানতে পেরে তারা এটুকু ভেবেই শান্তি পেয়েছেন যে তাদের ছেলের বিচার হয়েছে। কমলিকা সেই কবরের সামনে দাঁড়িয়ে বলল, ঠিক 2 দিন পরে ওদের মৃত্যুর 1 বছর পূর্ণ হবে রিয়া। পুরোহিতকে বলে বাৎসরিক কাজের ব্যবস্থা করতে হবে দিনক্ষণ দেখে। খুব ভালোভাবে কাজটা করতে হবে আমাদের, যাতে ওদের আত্মা শান্তি পায়। বেঁচে থেকে তো শুধু কষ্টই পেল, অন্তত এবার একটু। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সে। তারপর বসে পড়ল রিজুর কবরের পাশেই। একে একে সবাই চলে গেল। রিজওয়ানের বাবা মাও চলে গেলেন। কমলিকা একইভাবে বসেছিল। রিয়া অনেক চেষ্টা করেও ওকে বাড়ি নিয়ে যেতে পারল না। চোখ বন্ধ করে এক মনে রিজুর কথাই ভেবে যাচ্ছিল কমলিকা। এমন সময় এক দমকা ভারী হাওয়া তার শরীরকে যেন ঘিরে ফেলল, আর সাথে সাথেই সেই চেনা গন্ধ, সেই গন্ধের সুবাস প্রাণ ভরে নিচ্ছিল কমলিকা। চোখটা আবার বন্ধ করে দিল। এমন সময় এক মিষ্টি ডাকে চোখ খুলে তাকালো সে, যেই নামে তার রিজুই শুধু ডাকত যে তাকে। কমল, কমল, আমাকে মুক্তি দিও, কিন্তু কখনো ভুলে যেও না। ওই হৃদয়ের এক কোণে একটুখানি জায়গা শুধু আমার জন্য রেখো। অনুভবেই আমাকে সাথে রেখো। আর জানবে, আমরা দুজনে শুধুই দুজনার। আমরা দুজনে শুধুই দুজনার। হয়তো এই জন্মে এক হতে পারলাম না, তবে আগামী জন্মে আমরা একসাথে থাকবো।
হাওয়াটা আস্তে আস্তে সরে যেতে লাগলো, আর তার সাথে গন্ধটাও মিলিয়ে গেল। আর কোথাও কোনো আওয়াজ নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা আর বিষণ্ণতায় যেন চারিদিক ভরে উঠল। কমলিকার শুধুই চোখ নয়, হৃদয়ও যে একেবারে ভিজে গিয়েছিল। সে কবরের ওপরের মাটি হাতে নিয়ে বলল, তুমি আমার সাথেই থাকবে রিজু। তোমাকে আমি কিছুতেই আলাদা করতে পারবো না, তবে তোমাকে শান্তি দিতে চাই, তাই মুক্তি দেব। তবে তোমার স্মৃতি থেকে যে মুক্তি পাবো না রিজু, আমরা তো এখনো একই আছি আমাদের স্মৃতিতে, আর সব জন্মেই এক হয়েই থাকবো। ভালোবাসার মরশুমে অনুভূতির শিহরণ যখন স্মৃতির আয়নায় ফুটে ওঠে, তখন অবচেতনেও সেই আবেগের অবদমন কোনোভাবেই সম্ভব হয় না। ওরাকারা সাসপেন্স স্টোরি চ্যানেলের এবারের পরিবেশন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে একটি অন্য ধারার গল্প, নিষিদ্ধ ঘর। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আরেকটি দুর্ধর্ষ গল্প নিয়ে হাজির হবার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পের লিঙ্কটি আপনাদের বন্ধুবর্গ পরিজনের মধ্যে শেয়ার করে দিন। আজ তাহলে এতটুকুই। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আরেকটি দুর্ধর্ষ গল্প নিয়ে হাজির হওয়ার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন আর শুনতে থাকুন ওরা কারা।